আমাদেরই বন্ধু, আমাদেরই পাড়ার রমা আছে, জ্যোতিষ শাস্ত্রবিদ এবং আমাদের ভীষণ প্রিয়, সবার ভীষণ প্রিয় এবং শি ইজ ভেরি হেল্পফুল। তো আজকে আমাদের পরি ক্লাবে আমরা রমাকে শাশ্বতীকে এখন শাশ্বতীকে আমরা বরণ করে নিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম টু পরি ক্লাব। আমারও ভালো লাগছে ভীষণ, তোমাদের সাথে পরিচিতিটা হলো আমার, ভীষণই ভালো লাগছে। কারণ হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখছিলাম পরি ক্লাব লেখা রয়েছে, যোগা রয়েছে, ফোনটা করে বসলাম। এবার তুমি একটু তোমার সম্বন্ধে বলো, তুমি কি করে জ্যোতিষে এলে, তোমাকে মানে কোন পরিপ্রেক্ষিতে? বসেই বলো, বসেই বলো, ফিল এট ইজ। কোন অবস্থা থেকে এই লাইনে আসার ইচ্ছেটা হলো? তুমি বসো। গতকাল এখানে একটি ক্লাবে আর কি আমাকে ডেকেছিল, ওরা বিভিন্ন প্রফেশনের মানুষজনদের ডেকে, ক্লাবটা নতুনই তৈরি হয়েছে, তো আমাকেও কালকে গেস্ট হিসাবে যেতে বলেছিল। যদিও এখন অল্প কজনই আছেন, প্রায় গোটা 10 মানুষ আছেন, তাও কালকে সংক্রান্তি ছিল বলে একটু কম। তো সেখানে আমাকে বলতে বলা হলো যে আমি কীভাবে এইখানে এসেছি। তো এখানে সাউন্ডটা এত কম হয়ে গেছে বলে আমাকে এখন ভয়েস ওভার দিচ্ছি আর কি, যে আমার ফ্যামিলি থেকে কোনো অ্যাস্ট্রোলজার ছিল না, নেই, এবং অ্যাস্ট্রোলজি বিশ্বাসও করে না। আমিও যখন চাকরি ছাড়লাম, আমার ছেলে হলো, চাকরি ছাড়লাম, তো আমি যেহেতু কোনোদিনও বসে থাকার মানুষ নই, তাই ভাবলাম কিছু তো করতে হবে, কী করবো। তো দেখলাম আনন্দবাজার পাতা উঠলে বাঁদিকের পাতায় সব জ্যোতিষদের ছবি বেরোয়। তো আমার মনে হলো যে আচ্ছা, এই সাবজেক্টটা তো আমরা বিশ্বাস করি না, বলি ফেক, তো একটুখানি দেখি না, পড়াশোনা করে কি হয়। তো দেখলাম যে না, নর্থ ক্যালকাটা ছাড়া কোথাও এদিকে কোনো প্রতিষ্ঠান নেই যেখানে আমি শিখবো। অতটা দূরে আমি এখন বাচ্চা রেখে যাতায়াত করতে পারবো না। তো ওই বলে না, যেটা ইচ্ছা থাকে সেটা হয়ে যায়। তারপরেই হঠাৎ একদিন দেখলাম যে আমাদের বাঘাযতীনের কাছে একটা প্রতিষ্ঠান হয়েছে, তো সেখানে গেলাম। সেখানে যারা শেখান তারা কেউই কিন্তু প্রফেশনাল নন, সবাই একজন তো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আরেকজনও বড় চাকরি করেন, ওনাদের নেশা এটা। তো সেখানে আমি তখন বললাম যে আচ্ছা, কোথায় কোন একটা বুধ, কোথায় একটা রবি বসে আছে, সে আমার জীবনে কী করবে, আমি যা করবো সেটাই তো হবে। তখন উনি বললেন যে মিসেস বাসু, আপনি করে দেখুন। আমিও ওরকমই অবিশ্বাস করতাম, কিন্তু করে দেখার পর বুঝলাম যে না, জিনিসটার বেস কতটা আছে। তো আমি সেখান থেকেই করা শুরু করলাম। প্রথম 1 বছর, এটা 3 বছরের কোর্স ছিল। প্রথম 1 বছর লাগলো আমার ওই জাস্ট হরস্কোপটা বানানো শিখতে। প্রচুর অঙ্ক 100তে 99 পেয়েছিলাম, কিন্তু এখন সেই সব অঙ্ক আর করতে পারবো না। সেটা 20-25 বছর আগের কথা, এখন আর পারবো না। এখন তো ল্যাপটপে মারলেই এটা বেরিয়ে যায় ছকটা। যদিও প্রেডিকশানটা আমি ল্যাপটপ থেকে নিই না, প্রেডিকশান আমার নিজস্ব ক্যালকুলেশন অনুযায়ী, কিন্তু ছকটা আর ওই অঙ্ক কষে বার করি না। তো তখন করেছিলাম। তো প্রথমেই আমি আমার নিজের ছকটা বানিয়েছিলাম, কারণ আমার তখন অনেকটা জীবনের সময় চলে গেছে, বিয়ে, বাচ্চা, চাকরি ছাড়া অনেক কিছু। তো মেলাতে দেখলাম না, বেশ তো রয়েছে, যখন যেটা হওয়ার কথা সেটাই তো আমার জীবনে হয়েছে, বেশ তার মানে আছে। তো তারপরে ভাবলাম যে আমি তো জীবনে অনেক জিনিস করেছি, অনেক কিছু করেছি, কিন্তু সব কিছুই ডিটাস্ট হয়ে গেছি। তো এটাও যদি আমি এরকম রেখে দিই, তাহলে কিন্তু এটাও আমি ভুলে যাবো। এটা এরকম নয় যে শিখলাম আর মনে থাকবে, এটা ভীষণভাবে প্র্যাকটিস দরকার। তো সেই জন্য আমি ইচ্ছা করে প্রফেশনে এলাম, কিন্তু জানতাম যে এই প্রফেশনটাকে মানুষ ভীষণ ঘেন্না করে। অ্যাকচুয়ালি ওই রকমই আর কি। আমিও যেমন প্রথম ভাবতাম যে এটার মধ্যে কিছু নেই, আমার বিয়েও কিন্তু এইসব মিলিয়ে হয়নি, কারণ এরা বিশ্বাস করে না, আমিও করতাম না, অনেক মানুষই তাই। অ্যাকচুয়ালি আমি পরে যেটা বুঝেছি যে জলের না নেমে, জলের গভীরতা নেই, বা জল নেই, কিছুই নেই, এটা গভীর নয় বা অনেক গভীর, কোনোটাই বলা উচিত নয়। জলে নেমে দেখো কতটা গভীরতা, কতটা জল আছে। আমরা সেটা করি না, আমরা যেটা মনে করি সেটাই ঠিক মনে করি, করে নিয়ে সেটাকে বলি যে এটা নেই, এটা হয় না। এটা সমস্ত শাস্ত্র আছে, কোনো শাস্ত্রই ফেক নয়, কিন্তু আমরা মানুষরা সেটাকে মানে তৈরি করেছি এরকম। আমার কিন্তু সবসময় একটা ট্যাগলাইন থাকে, নো অ্যাস্ট্রোলজার ক্যান চেঞ্জ ইউর ফেট, বাট ক্যান হেল্প ইউ টু গেট রিড অফ ইউর ইল লাক। আমরা কারোর ভাগ্য পরিবর্তন করতে পারি না, আমরা কিছুটা সাহায্য করতে পারি মাত্র গাইডেন্স দিয়ে।
যতটুকু হবার ততটুকুই হবে। এক্সট্রা কেউ কোনো অ্যাস্ট্রোলজার কোনোদিনও কিছু করে দিতে পারবে না। তোমার যদি একটা ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্কে যদি 20 লিটার জল ধরে, তোমার হয়তো সেখানে একটা ছিদ্র আছে, তুমি 20 লিটার পাচ্ছ না, কম পাচ্ছ, সেইটুকু অ্যাস্ট্রোলজার ধরে দিতে পারে তোমার এই জায়গাটা ঠিক করলে তুমি এটা পাবে। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে কোনো অ্যাস্ট্রোলজার তোমাকে 20 লিটারের উপরে 20.5 লিটার জল পাওয়াতে পারবে, সেটা কখনো হয় না। তোমার যেটা আছে সেটা তুমি পাচ্ছ না, কেন পাচ্ছ না সেটা তোমাকে ধরিয়ে দিতে পারে, এটাই হচ্ছে আসল। তো আমাকে বলছিল কিছু ঘটনা বলতে, আমি তাই একটা ঘটনা বলছিলাম। সে ঘটনা বেশ মজার। এক ভদ্রলোক এসেছিলেন, এসে বলছেন বলুন তো আমার কী প্রবলেম। তো আমাদের একটা হোরারি সিস্টেম আছে যেখানে আমরা বুঝতে পারি কেন এসেছেন। তো তখন আমি সেখানে পঞ্চম আর দ্বাদশের কানেকশান পাচ্ছি। দ্বাদশ মানে বিচ্ছেদ বা দূরত্ব বা ব্যয় হয়ে যাওয়া, আর পঞ্চম থেকে আমরা সন্তান দেখি, পঞ্চম থেকে আমরা কোনো জিনিস ফাটকা বা কোনো আয় দেখি, পঞ্চম থেকে আমরা প্রেম দেখি, পঞ্চম থেকে আমরা কেউ যদি কোনো ওই নাটক বা সিনেমায় সমস্ত ইয়েতে যুক্ত থাকে, এই সমস্ত কাজের সাথে সেটা দেখি। তো পঞ্চম দ্বাদশে ওনার যা বয়স, তখন ওনার 65-66 বছর বয়স। আমি প্রেম বাদ দিয়ে যে কটা হয় সে কটাই বললাম, যে সন্তানের সাথে কোনোভাবে কোনো দূরত্ব হয়েছে, কিছু প্রবলেম হয়েছে, কিছু, কোনোটাই না। বলছে এর কোনোটাই না। আমি বললাম তাহলে যেটা পাচ্ছি সেটা আমি বলতে পারছি না। বলছে বলুন না। আমি তখন বললাম যে প্রেমের বিচ্ছেদ। বলছে হ্যাঁ এটাই হয়েছে। তো জীবনে মানে এই প্রফেশনে এসে জীবনে যে কত ঘটনা দেখলাম। ওনার মানে একজন বিবাহিতা, ওনার ছেলে সেবার হায়ার সেকেন্ডারি দিচ্ছে। সে হায়ার সেকেন্ডারি দেওয়ার সময় তার খরচ খরচা আছে, টিউশন আছে, এই সমস্ত আছে। সেই সময় ওনার যার সাথে সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেও বিবাহিতা। সে বোধহয় 2000 টাকা চেয়েছিল, উনি দিতে পারেননি। তার জন্য সে সম্পর্ক রাখছে না এবং তাকে ফিরিয়ে দিতে হবে, তার জন্য উনি আমার কাছে এসছেন। আমি বললাম যে আমি এইসব ফিরিয়ে দেওয়া বা এই কাজ তো আমি জানি না, আমি তন্ত্রমন্ত্র জানি না। বরঞ্চ যদি বলেন যে আপনার সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না, একটু ভুল পথে দৌড়াচ্ছেন, সেটাকে আমি ঠিক করতে পারি, চেষ্টা করতে পারি। উনি আমার উপর রেগে গেলেন। উনি 2-3বার আমার 2-3টে চেম্বারে এসেছেন। উনি তো ভুলেই গেছেন আমার কাছে এসেছেন, কিন্তু আমার তো মনে থাকছে ওনাকে, যে ওনার কী ইয়েটা, হাতে অনেক কিছু পড়ে ফেলেছেন। আমি যখন বললাম তা এগুলো যারা দিয়েছিল তারা কি বলেছে, বলছে কেউ বলেছে 18 দিনে আসবে, কেউ বলেছে 1 মাসে আসবে। আমি বললাম তাহলে সেই দিনগুলো কি পেরিয়ে গেছে? বলছে হ্যাঁ। তাহলে সেখানে যান, সেখানে গিয়ে বলুন। বলছে না সেখানে যাবো না, আপনি বলুন। আমি বললাম যে আমি আবারও বলছি যে ও ফিরে আসবে না, আমি পারবো না এই কাজটা করতে, আমি জানি না কাজটা। তখন উনি বলছেন যে আপনার কাছে না লোক আসবে না। বললাম কেন, সত্যি কথা বললাম বলে? বলছে হ্যাঁ। আমি তাহলে ওই রকম সত্যি কথা বলবো যে আপনি এত টাকা দিন, 18 দিনে ফিরে আসবে, 28 দিনে ফিরে আসবে, সেটাই ভালো হবে? বলছে হ্যাঁ সেটা তো, তাহলে তো আমি একটা সান্ত্বনা নিয়ে বেরোতে পারবো, মনটায় শান্তি হবে। আপনি একদম বলে দিচ্ছেন না আসবেই না, হবেই না। আমি বললাম দেখুন আমি এই ধরনের কথা বলতে পারবো না, যেটা সত্যি সেটাই বলবো। তখন উনি বলছেন আপনার চেম্বারে লোক হবে না। বললাম তাহলে হবে না, যারা বুঝবে তারা আসবে, না হলে আসবে না। তো আমি এটাই মানে মানুষকে বলবো যে মানুষ যদি একটু চোখ কান খোলা না রাখে, শুধু গ্যারান্টির পেছনে ছোটে, এত টাকা দিন এত দিনের মধ্যে হয়ে যাবে, তাহলে এরকমই হবে। মানে মানুষ যদি চায় বোকা হতে, তাহলে অ্যাস্ট্রোলজাররা, তাদের আর কি দোষ দেবো? তারাও তো বসেছে, মানে কতজন আর শাস্ত্র মেনে করছে জানি না, তারাও ব্যবসাই করছে। কারণ ব্যবসা না করলে এতগুলো টাকা টিভিতে বা অন্য কোথাও ঢালছে কী করে, কোটি কোটি টাকা তারা মাসে ঢালছে, তাহলে সেটা তো উঠাতেই হবে। তো সুতরাং মানুষের তো দরকার একটু চোখ কান খোলা রাখা। আমরা মানুষ, আমরা একটা শাস্ত্র পড়াশোনা করেছি, সেটা দিয়ে ক্যালকুলেশন করে বলছি। তাহলে গ্যারেন্টি কী করে দিতে পারি? ভগবান ছাড়া গ্যারেন্টি কেউ দিতে পারেন? ডাক্তাররাও যখন একটা অপারেশন করেন বলেন যে আমি আমার কাজ করেছি, বাকিটা ঈশ্বরের হাতে, আপনার ঈশ্বরকে ডাকুন। তো গ্যারান্টি জায়গা জমি বিক্রি করে গ্যারান্টির পেছনে মানুষ ছুটে তারপর যখন পাচ্ছে না তখন বলছে এই শাস্ত্রটা খারাপ। তো এটা কাদের দোষ? আমি একজনের কাছে মানে আমার কলিগ বলতেও খারাপ লাগে, কারণ এই রকম জিনিস আমি করি না। আমি যখন প্রথম এই প্রফেশনে এলাম, তখন আমাকে একজন, তখনকার দিনে খুব নাম করা কাগজের ছবি বের হওয়া একজন শাস্ত্রী আমাকে বললেন, আপনার এত অ্যাস্ট্রোলজি জানতে হবে না, এত আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি 20% জানুন আর 80% অভিনয় করুন। তো আমি বললাম কী অভিনয়? না, পায়ে খরম পরুন, লাল পাড় সাদা শাড়ি পরুন আর মাথার চুলটা খোলা রাখুন। আমি বললাম জীবনেও করতে পারবো না, আমি যেমন আসি তেমনই আসবো, শাড়ি পরি, চুড়িদার পরি তেমনই আসবো, যেমন আসি তেমন আসবো।
আমি ওই সমস্ত করতে পারবো না। একটা শাস্ত্র দেখেছি এর যথেষ্ট বেস রয়েছে, সেই হিসাবে কাজ করতে এসেছি। যে তাহলে আপনি বাজারে টিকতে পারবেন না, এটা কিন্তু ওনার কথা ঠিক। আমি বাজারে টিকতে পারিনি, কারণ ওটা একটা বাজার, সত্যি বাজার, এত ব্যবসা চলছে ওটা নিয়ে, সেখানে আমি টিকতে পারিনি। আমার যেটুকুন মানুষ আসে সেটা মুখে মুখে আসে। আমার কাছ থেকে যারা উপকার পেলেন সেভাবে তারা শুনলেন, আরেকজনের নাম করলেন, বললেন যে ওনার কাছে যাও, সেভাবেই আসে। ব্যবসা আমি প্রথমে তো বুঝতে পারিনি ওটা ব্যবসা, তো পরে গিয়ে বুঝলাম এটা ব্যবসা। কারণ টিভিতে টাকা ঢেলে সেই টাকাটা ওঠাতে হবে, তাহলে 5 টাকার জিনিস দিয়ে 50 টাকা, 5,000 টাকার জিনিস দিয়ে 50,000 টাকা এরকমই নিতে হবে, তবে না আমি টিভির খরচাটা তুলতে পারবো। সুতরাং সেটা তো আমার দ্বারা হয়নি। আর একজন আমি আমার মানে এই জ্যোতিষীকেই বলতে শুনেছিলাম যে আমি যখন বললাম যে এরকম সব করে, এরকম জমি জায়গা বিক্রি করে দিচ্ছে, এরকম গ্যারান্টির পেছনে ছুটছে, তখন আমি তাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে গ্যারান্টি হয় না, গ্যারান্টি কেউ দিতে পারে না। তখন ওই জ্যোতিষী আমাকে বললো যে আপনি এটা করতে যাচ্ছেন কেন, আপনি তো ভুল করছেন। এটা এই মানে ওদের ভাষায় বলছি, বলছে এই মুরগিটা তো ডিম, সোনার ডিম পারবেই, তো সেটা আপনি ছেড়ে দিচ্ছেন অন্য এক জায়গায় গিয়ে পারবে, তার থেকে আপনিই ধরুন। তো এই হচ্ছে মানে ভেতরকার কথাবার্তা। কারণ যারা বোকার মতন ওরকম সোনার ডিম পাড়ার জন্য বসে রয়েছে, তাদের হাত পেতে ধরবার জন্যই বা কেন বসবে না বলুন তো? যার কাছে পচা আলু আছে সে তো পচা আলুটা বিক্রি করতে চাইবেই। সে কি আপনাকে বলবে যে আমার কাছে পচা আলু আছে? বলবে না। সুতরাং আপনারা চাইছেন সে পচা আলু কিনতে, তাহলে তো সেই জিনিসটাই হবে। তো এখানে সেসব নিয়ে আলোচনা চলছিল, অনেক রকম জিনিস জিজ্ঞেস করছিল। সারিসাথীটা সবাই এত ভয় দেখায়, মাঙ্গলিক এত ভয় দেখায়, কোনটা কি, তো পাথরে আদৌ কাজ হয় কিনা, এসব নিয়ে নানান প্রশ্ন করে কালকে প্রায় 7টা থেকে 9টা, 9:30 পর্যন্ত আমাদের এটা চলছিল প্রশ্নোত্তর আলোচনা। বেশ ভালো লাগলো। আমি তো খুব একটা কোনো আড্ডায় যেতে পারি না, কারণ আড্ডাতে যে সমস্ত গল্প গাছা হয় ওই পিএনপিসি, ওগুলো আমার পছন্দ হয় না। ওই হাজব্যান্ড কি দিল, মা শাশুড়ি কি করলো, অমুক সমুক, এগুলো ভালো লাগে না। তো যাই হোক, এদের সাথে বসে আমাকে যেরকম দেখলাম অনেকটাই মেন্টালিটি আমার ভালো লাগলো। সবাই এই ধরনের আলোচনা এর আগেও করে না, তো ভালো লেগেছে। এখানে এদের একটা বড় এটার এই ক্লাবটার একটা বড় মানে উদ্যোগ রয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেটাও আমার খুব ভালো লাগলো। তারপরে সবুজায়নটাও এদের উদ্যোগ, যারা সিঙ্গেল মাদার রয়েছে তাদের পাশে দাঁড়ানোর এদের উদ্যোগ রয়েছে। তো ভালো ভালো কাজই এদের রয়েছে, সেই হিসাবে আমার বেশ ভালোই লাগলো। আর জ্যোতিষ সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে তার উত্তর দিতেও আমার বেশ ভালো লাগে। তো সে নানা রকম প্রশ্ন করছিল, কিন্তু এখানে এতটাই আওয়াজটা মানে কম হয়ে গেছে, যার জন্য সেগুলোকে আমি মানে আমার হাত পা নাড়াটাই শুধু দেখা যাচ্ছে, কথাগুলো শোনা যাচ্ছে না। তো এই জন্য আমাকে আর কি ভয়েস ওভার দিতে হচ্ছে। তো কথাগুলো শোনা গেলে হয়তো বা অনেকের শোনা হতো উত্তরগুলো, সেটা আর করতে পারলাম না ভয়েস